বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না মৃতের সংখ্যা। বাংলাদেশের ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। করোনা নিয়ে সুখবর মেলেনি আজও। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 3187 জন। এ সময় মারা গেছেন 37 জন। জানানো হয়, সব মিলিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা 78,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,772টি। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 20.21%। মারা যাওয়া 37 জনের মধ্যে 30 জনই পুরুষ। নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 848 জন। এখন পর্যন্ত মোট সুস্থ 16,747 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় 22%। মারা যাওয়া 37 জনের মধ্যে 22 জনের বয়স 61 থেকে 70 বছরের মধ্যে। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,187 জন। শনাক্তের হার 20.210 এবং এ পর্যন্ত শনাক্ত 78,052 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1049 জন। সংসদে 5,68,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, অর্থনৈতিক উত্তরণ এবং ভবিষ্যৎ পথ পরিক্রমা মসৃণ করাই লক্ষ্য। করোনা মোকাবেলার মাধ্যমে জীবন জীবিকা পুনরুদ্ধারের স্বপ্নের কথা বলেছেন তিনি। তবে বাজেট ঘাটতি পূরণে অর্থায়নই বড় চ্যালেঞ্জ। মন্ত্রিসভার অনুমোদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংসদে আসেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। কোভিড-19 প্রেক্ষাপটে এবার বাজেট উপস্থাপন ছিল অনেকটাই সাদামাটা। দেশের তালিকা প্রকাশ করেছে। স্বল্প সময়ে ডিজিটাল পদ্ধতিতে তুলে ধরা হয় 2020-21 অর্থ বছরের আয় ব্যয়ের হিসেব। বাজেটে রেকর্ড ঘাটতি ধরে মিলিয়ে দেওয়া হয় স্বপ্ন এবং আকাঙ্ক্ষার নানান দিক। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার বড় অংশ জুড়েই ঘুরে ফিরে আসে করোনা ভাইরাস প্রসঙ্গ। কোভিড-19-এর প্রভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে তা মেটাতে এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনা নিয়ে মূলত 2020-21 অর্থ বছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। অর্থায়নের ক্ষেত্রে এবারও নির্ভরতার জায়গা এনবিআর এবং ব্যাংক ব্যবস্থা। কর ব্যবস্থাপনায় এবার খুব বেশি পরিবর্তন আনেননি অর্থমন্ত্রী। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে ব্যয় ধরা হবে 2,05,000 কোটি টাকা। অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। আগামী অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8.2% এবং মূল্যস্ফীতির হার 5.4% মধ্যে বেঁধে রাখতে চান অর্থমন্ত্রী। এই বাজেটের হাত ধরেই ইনশাল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। অর্থমন্ত্রী দৃঢ় কণ্ঠে বলেন, উন্নয়নের ধারায় ফিরে যাবে বাংলাদেশ, কেটে যাবে অমানিসার অন্ধকার। যে অমানিসার অন্ধকার আজ আমাদের চারপাশকে ঘিরে ধরেছে, মহান আল্লাহর কৃপায় সেটি কেটে যাবে। আমরা মহান আল্লাহর রহমতে ফিরে পাবো স্বাভাবিক জীবন এবং ফিরে পাবো একটি আলোকিত সকাল। চলতি অর্থ বছরের সবকিছু পেছনে ফেলে নতুন অর্থ বছরে ঘুরে দাঁড়াতে চায় সরকার। কিন্তু করোনা ভাইরাসের কারণে বিধ্বস্ত বিশ্ব অর্থনীতি এবং বাংলাদেশের লকডাউন প্রেক্ষাপটে সেই পথ কতটা মসৃণ হবে তা নিয়েই দুশ্চিন্তা। বিমল রহমান, যমুনা নিউজ, ঢাকা। করোনা মোকাবেলায় জরুরি চাহিদা মেটাতে 10,000 কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য বিষয়ক গবেষণা কার্যক্রমে। স্থানীয়ভাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উৎপাদন উৎসাহিত করতে চায় সরকার। এজন্য দেশে উৎপাদিত পিপিই এবং সার্জিক্যাল মাস্কের উপর থেকে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। আমরা 2020-2021 অর্থ বছরের বাজেট বক্তৃতা স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ 41,027 কোটি টাকা, যা মোট বাজেটের 5.1 এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ 29,247 কোটি। চলতি অর্থ বছরে বরাদ্দ আছে 25,732 কোটি। বাংলাদেশে প্রথম কোভিড-19 রোগী শনাক্ত হওয়ার স্বাস্থ্যসেবার মান বাড়াতে চায় সরকার। এজন্য রাজস্ব খাতে তৈরি করা হয়েছে 3,000 নতুন পদ। জরুরি প্রয়োজন মেটাতে থোক বরাদ্দ রাখা হয়েছে 10,000 কোটি টাকার। আর যারা এখনো আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের করোনা ভাইরাস শনাক্তকরণ এবং প্রতিরোধের লক্ষ্যে টেস্ট কিট এবং নিরোধক ঔষধের উপর আমদানি, উৎপাদন এবং ব্যবসায়ী পর্যায়ের মূসক অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। এছাড়াও মূসক অব্যাহতির প্রস্তাব করা হয়েছে দেশে উৎপাদিত পিপিই এবং সার্জিক্যাল মাস্কের উপর থেকে। 100 কোটি টাকার সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা এবং উন্নয়ন তহবিল গঠন করার প্রস্তাব। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ, ঢাকা।
অসাধু কর্মচারী এবং দালালদের দৌরাত্মে অতিষ্ঠ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা। রেহাই পাচ্ছেন না করোনা আক্রান্তরাও। দালালদের ম্যানেজ করেও নানা অব্যবস্থাপনার মুখে পড়তে হয় ভর্তি রোগীদের। চিকিৎসা সেবার সংকট এবং ভোগান্তি নিয়ে বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ ছবি তুলেছেন বায়েজিদ ইসলাম পলিন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের এভাবেই অপেক্ষায় থাকতে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কেউ লবিতে, কেউ শুয়ে আছেন অ্যাম্বুলেন্সে, কেউ আবার নিরুপায় হয়ে নিজেরাই সাথে এনেছেন অক্সিজেন সিলিন্ডার। তারপরও অপেক্ষার জন্য শেষ নেই। ক্যামেরা দেখে অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠলেন এই কর্মকর্তা। দীর্ঘ সময় বসে থাকা মুমূর্ষুকে ভেতরে যাওয়ার ব্যবস্থা করলেন। তার ডিউটি অনুসন্ধান ডেস্কে। নাম বললেন লুৎফুর রহমান। কিন্তু এখানে কেন, এমন প্রশ্ন ছিল তার কাছে। এটি সব উপরে পাঠাইছি, এইসব পিজিতে পরীক্ষার জন্য পাঠাইছি, ওষুধপত্র লেগে স্যারেরা সব ইভেন্ট ম্যানেজমেন্ট দিচ্ছে। অল্প সময় পরেই বেরিয়ে এলো আসল রহস্য। করোনায় আক্রান্ত ভর্তি হওয়া মায়ের জন্য প্রায় সবকিছু বাইরে থেকে কিনে আনা এই তরুণের সরাসরি টাকা নেওয়ার অভিযোগ লুৎফুর রহমানের বিরুদ্ধে। তো উনি আমাদের কাছ থেকে টাকা ৬,০০০ টাকা নিয়ে গেছে। প্রশ্নই আসে না, আমি কেন টাকা নিই? উনি কালকে ডিউটিতে আসছে, উনি টাকা নিছে। আপনি কি বলেন, আপনি ডিউটিতে আসেন নাই? কি বলতেছে না বলতে হলো, আমি তো কালকে ডিউটি দিয়ে আসিনি। ওনার ফোন নাম্বার আমার কাছে আছে, আমি নাম্বারটা দেখাচ্ছি। ফোন নাম্বার বের করার আগেই সটকে পড়ার চেষ্টা লুৎফুরের। এইখানে ওনার দালালে, এটা ওনার নাম্বার। আপনার বিরুদ্ধে সরাসরি টাকা নেওয়ার অভিযোগ। আপনি দাঁড়ান, আপনি যাবেন না। তাকে শেল্টার দেওয়ার জন্য এগিয়ে এলো অন্য সিন্ডিকেট সদস্যরা। সাধারণ ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীরাও জিম্মি সিন্ডিকেটের হাতে। লাশ আটকে রেখে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিতে দ্বিধা করে না বলেও অভিযোগ ভুক্তভোগীদের। আমরা যখন গাড়ি ঠিক করে ফেলছি, লাশ নিয়ে যাব, ঠিক ওই মুহূর্তে লাশ যখন আমি বের করে ফেলবো, ঠিক ওই মুহূর্তে আমাদেরকে বলছে যে ৫০,০০০ টাকা না দিলে আমাদেরকে লাশ দিবে। চতুর্থ শ্রেণীর জনবল সংকটের কারণে এমন কিছু অভিযোগ আসছে বলে স্বীকার করেন মেডিকেল পরিচালক। ১৯৮৬ সালে যখন এটা ১২০০ বেডের হসপিটাল ছিল, তখন যে ম্যান পাওয়ারটা ছিল তৃতীয় চতুর্থ শ্রেণী 900 সামথিং, এটা ২৬০০ বেড হয়েছে। আমরা ৪২০০ মানুষ রেখে ট্রিটমেন্ট করেছি কিছুদিন আগেও। এখনও সেই ম্যান পাওয়ারটাই আছে। এটা খুবই অবাক করা বিষয় যে আমরা এখন ওই জায়গাটা বৃদ্ধি করতে পারি নাই। সবচেয়ে বড় সরকারি এই হাসপাতালে বার্ন ইউনিটের ২৫০ ছাড়াও প্রায় ৬০০ করোনা রোগী ধারণ ক্ষমতার নতুন ভবন বা মেডিসিন ওয়ার্ড এখন কানায় কানায় পূর্ণ, যেখানে প্রতিদিনের মৃত্যু হার উদ্বেগজনক। সরকারি হাসপাতালে একজন রোগীর সুস্থতার জন্য চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি নিয়োগের ক্ষেত্রে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা বা আউটসোর্সিংয়ের মাধ্যমে। তবে এই আউটসোর্সিংয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয়, সেই নিয়োগের ক্ষেত্রে প্রচুর ঘুষ লেনদেনের মাধ্যমে এই লোকগুলোকে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। তাই তাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ বা আশানুরূপ সেবা কতটুকু পাওয়া যায় তা নিয়ে প্রশ্ন সাধারণ ভুক্তভোগীদের। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। করোনা ভাইরাসে ২৪ ঘন্টায় আবারও ৫,০০০-এর বেশি প্রাণহানি হয়েছে বিশ্বে। নতুন শনাক্তের সংখ্যা এ যাবৎকালের রেকর্ড ১,৩৪,০০০-এরও বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৯৮২ জনের। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ১,০০,০০০ ছাড়িয়েছে। আক্রান্ত ২০,৬৬,০০০-এরও বেশি। ২৪ ঘন্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে। নতুন হটস্পট মেক্সিকোয় একদিনে মারা গেছেন ৬০০ জন। রাশিয়ায় খুব ধীরে ধীরে কমছে সংক্রমণ এবং মৃত্যু হার। করোনায় এই পর্যন্ত গোটা বিশ্বে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৪,২১,০০০-এ। আক্রান্ত ৭৫,৩৫,০০০-এরও বেশি। সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিদের সংকটময় পরিস্থিতি তুলে ধরতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রবাসী সংবাদকর্মীরা। শুধু তথ্য সংগ্রহে নয়, অনেকের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন সাংবাদিকরা। তারা বলছেন, সংকটময় এই সময় সবাইকে সহায়তায় এগিয়ে আসতে হবে। বিস্তারিত আরব আমিরাত থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানোর প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতে বাস প্রায় ৮ লাখ বাংলাদেশির। করোনাকালের এই সংকটময় সময়ে কেমন আছেন তারা, কিভাবে রয়েছে তাদের পরিবার, এসব তুলে ধরতে কাজ করে যাচ্ছেন প্রবাসী সাংবাদিকরা। বাংলাদেশিরা যারা বসবাস করছেন
ইউএইতে। তারা বলছেন সংক্রমিত হওয়ার শঙ্কা থাকলেও সংবাদ সংগ্রহে ছুটে যাচ্ছেন বিভিন্ন প্রান্তে, তুলে ধরার চেষ্টা করছেন নানা সংকট সম্ভাবনার কথা। সবার মতো আমাদেরও দিন কঠিন যাচ্ছে, আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের সচেতন থাকতে হবে, খেয়াল করে চলতে হবে। পাশাপাশি প্রবাসী যে ভাইরা আছেন তারাও যেন সচেতনভাবে চলেন, নিজেদেরকে সেফ রেখে চলেন। দুর্দিনের এই সময় সবাই যখন ঘরবন্দি আছে, আমরা তখন প্রয়োজনের খাতিরে মানুষকে তথ্য সেবা দিতে আমরা নানা জায়গায় যাচ্ছি। শুধু সংবাদই নয়, সংকটময় এই সময়ে অসহায় প্রবাসী শ্রমিকদের মাঝে সহায়তাও করছেন অনেকে। আমার নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে থেকে আমি চেষ্টা করে যাচ্ছি প্রবাসের কর্মহীন প্রবাসীদের সাহায্য সহযোগিতা করে যেতে। বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই 3 জন সদস্য সহ কমিউনিটি থেকে 19 সদস্যের একটি টিম সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে, যারা প্রবাসী বাংলাদেশিদের খাদ্য সামগ্রী এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য কাজ করেছে। বাংলাদেশ দূতাবাস বলছে সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাসে শতাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমিত হয়েছে প্রায় 1,500 জন। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দর্শক, এই পর্যায়ে করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে একটা বিরতির সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক স্বাগত আরও একবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। দেশে এখন ব্যাপক আলোচনা হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক অ্যালবো-30 নিয়ে। হোমিও চিকিৎসকদের দাবি করোনা ভাইরাসের উপসর্গ প্রশমনে এটি বেশ কার্যকর। এরই মধ্যে সফল প্রয়োগ হয়েছে 1.5 লাখেরও বেশি মানুষের উপর। এমনকি তাদের দাবি উপকার পাচ্ছেন আক্রান্তরাও। সহকর্মী রিয়াজ রায়হান কথা বলেছেন সেবনকারী, ব্যবহারকারী প্রতিষ্ঠান এবং হোমিও বোর্ডের সঙ্গে। করোনা প্রতিরোধ ও প্রতিকারে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন ওষুধের নাম। দেশে কিছুদিন ধরে বেশ আলোচনা হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক অ্যালবো-30 নিয়ে। আক্রান্ত ও উপসর্গ বহনকারী হিসেবে এই ওষুধ সেবন করেছেন এমন মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। কারো কারো দাবি করোনা মুক্ত হয়েছেন অ্যালবো-30 সেবনে। আমাদের মধ্যে আমিও পজিটিভ ছিলাম, আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আমার ঘরে সবাই সিমটমস ছিল, সবাই এখন সুস্থ। ওটা খাই, আল্লাহর রহমতে এটা খেয়ে আমার 7 দিনের মধ্যে পজিটিভ নেগেটিভ হয়ে যায়। ভিড় বাড়ছে হোমিও ওষুধের দোকানে, আর হোমিও চিকিৎসালয়ে উপসর্গ নিয়ে আসা মানুষের সংখ্যাও বাড়ছে দিন দিন। দেখা আছে এখানে করোনা প্রতিষেধক পাওয়া যায়, তার জন্য আসলাম আর কি। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ঠান্ডার ভাবটা কাটায়, এই জন্য এই জিনিসটা এখন ইদানিং বেশি চলতেছে। হোমিও চিকিৎসকরা জানান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ওষুধ। ফ্লুজনিত সমস্যায় এটি বেশ কার্যকর। সেবনবিধিও জানালেন একজন চিকিৎসক। এটা খাইলে আমাদের জীবনী শক্তিটা বেড়ে যায়, আমাদের রোগ প্রতিহত করে এই আর্সেনিক অ্যালবাম। যদি বড়িতে আমরা খাই তাহলে 5টা করে 6টা করে বড়ি প্রতিদিন সকালবেলা একবার খাবেন, 3 দিন পর পর। লিকুইড হলেও 2 ফোঁটা 3 ফোঁটা করে খাইতে পারবো সকালবেলা খালি পেটে। হোমিও চিকিৎসকরা জানান রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আক্রান্তদের উপর এই ওষুধ প্রয়োগে সাফল্য মিলেছে, যদিও কিছুটা দ্বিমত আছে পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের। এই হোমিও ওষুধ খেয়ে, স্যারের কাছ থেকে ওষুধ খেয়ে আমার রক্ত পড়াও বন্ধ হয়েছে। আমি এখন বর্তমানে সুস্থ। প্রায় 15 দিন ধরে খাচ্ছি, আজকেও আবার নিতে আসছি। সেন্ট্রাল পুলিশ হাসপাতালে হোমিওপ্যাথিক ইউনিট চালু করার পর থেকে আমি এই পর্যন্ত কোভিড-19 পজিটিভ পেশেন্ট দেখেছি 65 জনকে। 65 জনের ভিতরে আলহামদুলিল্লাহ এই অল্প সময়ে 57 জন পজিটিভ থেকে কোভিড পজিটিভ থেকে নেগেটিভ হয়েছে। যারা এখনো আক্রান্ত হননি তারা অনেকে নিয়েছেন বলে আমরা শুনেছি, কিন্তু আমরা এখানে ওয়ার্ডে যারা আক্রান্ত রয়েছে, আক্রান্ত কোনো রোগীকে আমাদের এখনো হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা সরাসরি এখনো নিয়ে আসিনি। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে অ্যালবো-30 এর পরিধি বাড়াতে বেশ কিছু প্রস্তাবনা সরকারের শীর্ষ পর্যায়ে দিয়েছে বোর্ড। মিরপুরে আমাদের যে একটি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে, সেই কলেজটিকে করোনা হসপিটাল ঘোষণা করা হোক এবং বাংলাদেশে যতগুলি কোভিড হসপিটাল আছে সেখানে যদি একটি করে ওয়ার্ড হোমিওপ্যাথি চিকিৎসকদের দেওয়া হয়, তাহলে আমরা আমাদের এই সেবা কার্য করে আমার বিশ্বাস যে আমরা করোনার রোগীদের আমরা সুস্থতায় ফিরিয়ে আনতে পারবো। অ্যালবো ছাড়া আরও বেশ কয়েকটি ওষুধ কার্যকর ফল দিচ্ছে বলে দাবি হোমিও চিকিৎসকদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই পর্যায়ে আমরা করোনা নিয়ে ফ্রান্সের সবশেষ তথ্য জানাবেন সহকর্মী আবু তাহির, যুক্ত হচ্ছেন ফ্রান্স থেকে। তাহির, ফ্রান্সের দ্বিতীয় দফায় সংক্রমণ ঠেকাতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত? আপনাকে জানাই,
আপনি জানেন যে ফ্রান্সের লকডাউন শিথিল হওয়ার পর আগামী রবিবার প্রথম ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। যদিও জুন ভিত্তিক রেস্টুরেন্ট ব্যবসা ছাড়া আর সবগুলো প্রতিষ্ঠানই কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে, মিল ফ্যাক্টরি সহ সবকিছুই খোলা। রেস্টুরেন্টগুলো খোলা আছে, কোনো কোনো এলাকায় রেস্টুরেন্টের ভিতরে বসতে পারবেন, কোনো কোনো এলাকায় রেস্টুরেন্টের বাইরে, শুধু এটাই বাকি রয়েছে। জনজীবন অনেকটাই স্বাভাবিক, ট্রেন চলাচল সবকিছুই স্বাভাবিক। বিমান 15 তারিখের পর থেকে চালু হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে বিমানের ইউরোপে 15 তারিখ পর্যন্ত একটা নিষেধাজ্ঞা ছিল, সেটি উঠতে যাচ্ছে 15 তারিখ, মানে 16 তারিখ থেকে সেটি চলতে যাবে। এবং জুলাইয়ের প্রথম দিক থেকে ফ্রান্স এয়ার সহ ফ্রান্সের অনেকগুলো এয়ারলাইন্স এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট অপারেট করবে। বিমানবন্দরগুলো অলরেডি খোলা হয়ে গেছে। অনেক হসপিটালে আছে যে এখন আর সেখানে রোগী নেই, আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেকই কম। এর মধ্যে আপনি জানেন যে আদামা হত্যার বিচার চেয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেটি জর্জ ফ্লয়েড নিয়ে এখন অলরেডি চলছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সমাবেশ। এবং দুঃখজনক হলেও সত্য যে এই করোনা একটু অতিক্রম হওয়ার পরেই এখন ফ্রান্সের দক্ষিণ অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছে এবং সেখানে শত শত গাড়ি বেশে ভূমধ্যসাগরে যাচ্ছে। এটি জনজীবন বিপর্যস্ত, বিদ্যুৎ চলে গেছে, মানে একটা খারাপ অবস্থা সেখানে সৃষ্টি হয়েছে। তাহির, আরেকটা বিষয়, আপনি শুরুতেই যেমনটা বললেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে আগামী রবিবার, তো আসলে কোন কোন বিষয়ের উপর তিনি গুরুত্ব আরোপ করতে পারেন বলে মনে হচ্ছে? ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্বাভাবিকভাবেই ইউরোপের নেতৃত্বে আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল চ্যান্সেলর। তো এই মুহূর্তে ইউরোপের অবস্থা তাদের দুজনের উপরেই নির্ভর করছে নেতৃত্বের দিক থেকে। তিনি আগামী রবিবার সন্ধ্যা 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণে ফ্রান্সের বর্ডারগুলো খুলে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। যদিও আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেকগুলো বর্ডার খোলা হয়েছে। ফ্রান্সে করোনা মহামারীর লকডাউনে আর্থিক ক্ষতিগ্রস্ত বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের আর্থিক সহায়তার প্যাকেজ ঘোষণা দেবেন, যেটি ব্যাংকের মাধ্যমে করা হবে। ফ্রান্সের স্কুলগুলোতে আপনি জানেন যে এই মুহূর্তে বাচ্চারা যাচ্ছে না, মাত্র 14% আমরা দেখেছি বাচ্চারা যাচ্ছে এবং অনেকগুলো স্কুল বন্ধও আছে। তো তিনি আশ্বস্ত করার চেষ্টা করবেন যে করোনা মহামারী, এবং ফ্রান্সের বিজ্ঞানীরাও আশ্বস্ত করেছেন যে করোনা মহামারী থেকে ফ্রান্স অনেকটা এগিয়ে এসেছে, অনেক দূরে চলে এসেছে। সুতরাং বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার জন্য ফ্রান্সে ফুটবল খেলা, সিনেমা, থিয়েটার ইত্যাদি চালুর ব্যাপারে দিক নির্দেশনা দেবেন, যেগুলো এখনো বন্ধ আছে। সভা সমাবেশের ক্ষেত্রে বলা হয়েছিল যে 22 জুনের আগ পর্যন্ত সভা সমাবেশ 10 জনের মধ্যে সীমাবদ্ধ, সেটি হয়তো তিনি রবিবারে আরো বাড়াতে পারেন। ইউতে করোনা লকডাউনের আর্থিক ক্ষতি উঠিয়ে পরিকল্পনার কথা তিনি বলবেন, যে অলরেডি একটি ফান্ড কিন্তু দেওয়া হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে 28 জুন ফ্রান্সের দ্বিতীয় দফা মিউনিসিপ্যালিটি নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে সকলের একটা উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে প্যারিস সিটি নির্বাচন নিয়ে, সে ব্যাপারেও তিনি একটা দিক নির্দেশনা দেবেন। যদিও ইতিমধ্যে নির্বাচনের ডেট দ্বিতীয় দফা ঘোষণা করা হয়েছে যে 28 জুনেই হবে। অপরদিকে 14 যেটি ফ্রান্সের মানুষের অত্যন্ত প্রিয় একটা, আমরা যেরকম স্বাধীনতা দিবস উদযাপন করি সে দিন সম্পর্কেও তিনি বলবেন। জি তাহির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথা আমরা বুঝতে পেরেছি। দর্শক, ফ্রান্স থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আবু তাহির। প্রস্তাবিত বাজেটে 95,574 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে, যা জিডিপির 3%-এরও বেশি। দরিদ্রপ্রবণ এলাকায় অধিক হারে নিম্ন এবং প্রান্তিক আয়ের মানুষ পাবেন আর্থিক সেবা। যদিও দরিদ্র মানুষের সংখ্যা বিবেচনায় এই বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন এসব অর্থ ব্যবহারের স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে হবে। করোনা বিস্তারের আগেই দেশে দরিদ্র মানুষের সংখ্যা ছিল 4 কোটির বেশি। করোনার কারণে এর সাথে যোগ হতে পারে আরও 1 কোটি মানুষ। এসব মানুষের খাদ্য সহায়তার পাশাপাশি বয়স্ক, বিধবা এবং মাতৃত্বকালীন ভাতা প্রদান সহ সামাজিক নিরাপত্তা খাতে 120টি কর্মসূচি রয়েছে সরকারের। এসব খাতে 95,574 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা মোট বাজেটের 16.8%। করোনা মোকাবেলায় জরুরি তহবিল হিসেবে 10,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বাজেটে। কৃষি খাতে ভর্তুকি বাবদ রাখা হয়েছে 9,500 কোটি টাকা। অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনায় নিয়ে মূলত 2020-21 অর্থবর্ষের বাজেট প্রস্তুত করা হয়েছে। করোনা মহামারীতে সর্বোচ্চ দরিদ্রপ্রবণ 100 উপজেলার 11 লাখের বেশি হতদরিদ্র মানুষকে সুবিধাভোগীর তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাস্তবতা বিবেচনায় এ খাতের বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। সেদিক থেকে কিন্তু আমাদের প্রত্যাশা আসলে ছিল যে
এইবারের বাজেটে আরো বড় পরিমাণে বড় পরিসরে সামাজিক সুরক্ষার বিষয়টা থাকবে। তো আমি যেটা দেখছি যে এটা কোনোভাবেই আসলে এই ক্রাইসিসে যে চাহিদাটা সৃষ্টি করেছে, যে নিড, যেটা সেই নিডকে অ্যাড্রেস করতে পারছে কিনা আমার সন্দেহ আছে। সামাজিক নিরাপত্তায় দেওয়া বরাদ্দ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। করোনার কারণে সুবিধাভোগীর সংখ্যা বাড়লেও প্রস্তাবিত বাজেটে সে হারে বরাদ্দ বাড়েনি সামাজিক নিরাপত্তা খাতে। তবে যা বরাদ্দ দেওয়া হয়েছে তার সুফল পেতে এর সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য সচ্ছলদের বাদ দিয়ে আসলেই যারা হতদরিদ্র তাদেরকে সুবিধাভোগীর তালিকায় অন্তর্ভুক্ত করার পরামর্শ অর্থনীতিবিদদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশি শিল্প সুরক্ষায় কমানো হয়েছে বেশ কিছু পণ্যের কাঁচামালের আমদানি শুল্ক। এতে দাম কমবে রেফ্রিজারেটর এবং এসির কম্প্রেসরের দাম। এছাড়াও কমবে চিনি, ডিটারজেন্ট, প্লাস্টিক ও প্যাকেজিং শিল্প, এমএস রড, ডায়াপার, ন্যাপকিন, স্বর্ণ এবং পোলট্রি ফিড সহ বেশ কিছু পণ্যের দাম। তবে সামান্য দাম বাড়বে বিড়ি, সিগারেট সহ তামাকজাত পণ্যের। খরচ বাড়বে গাড়ির রেজিস্ট্রেশন, আমদানিকৃত মোবাইল ফোন এবং ডেটা ব্যবহারে। এই বাজেটের হাত ধরেই ইনশাল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। বাজেটে অর্থমন্ত্রী গুরুত্ব দিয়েছেন দেশীয় শিল্প রক্ষায়। দেশে রেফ্রিজারেটর ও এসির কম্প্রেসর তৈরির জন্য আমদানি শুল্ক কমিয়েছেন। কমেছে সব ধরনের লুব্রিক্যান্ট অয়েলের দামও। সুবিধা দেওয়া হয়েছে জাহাজ নির্মাণ শিল্পের কাঁচামাল আমদানিতে। সব ধরনের কটন সুতার দামও কমিয়েছেন। প্লাস্টিক ও প্যাকেজিং শিল্প এবং কাগজের উৎপাদনেও শুল্ক ছাড় দেওয়ায় দাম কমবে এসবের। কমার প্রস্তাবে আছে চিনি, রসুন, ডিটারজেন্ট, স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের দাম। পর্যায়ে ষষ্ঠ থেকে নবম পর্যন্ত মুরগি ও মাছের উৎপাদন বাড়াতে সয়াবিন কেক সহ পোলট্রি ফিড তৈরির উপকরণের শুল্ক কমানো হয়েছে। কম্বাইন্ড হারভেস্টর সহ কৃষি যন্ত্রপাতির খরচ কমবে ট্রাক্টর সহ কৃষি যন্ত্রপাতিতে ব্যবহৃত টায়ার টিউব ও গিয়ার বক্সের দাম। সোলার ব্যাটারি, পটেটো ফ্লেক্স ও ভুট্টার স্টার্চের দাম কমবে। জুতা ব্যবহারেও স্বস্তি দিতে চান অর্থমন্ত্রী, তাই তো পাদুকা শিল্পের টেক্সটাইল ফেব্রিক্সের দাম কমানোর প্রস্তাব করেছেন তিনি। স্বর্ণ আমদানির 15% ভ্যাট প্রত্যাহার করার কথা বলা হয়েছে বাজেটে। তবে গহনার দাম কমলেও বিউটি পার্লার বা ঘরে সাজগোজের খরচ বাড়বে। অল্প কয়েক টাকা বাড়তি গুনতে হবে বিড়ি, সিগারেট, জর্দা সহ তামাকজাত পণ্য সেবনকারীদের। বাড়তি টাকা গুনতে হবে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের। খাট পালঙ্ক সহ আসবাবপত্র কিনতেও গুনতে হবে বাড়তি টাকা। মাইক্রোবাস সহ ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশনেও খরচ দ্বিগুণ হচ্ছে। শীতাতপ লঞ্চ যাত্রীদের জন্যও বাড়বে খরচ। স্থল ও জলপথের মতো আকাশে যারা চার্টার বিমান ও হেলিকপ্টার ভাড়া করে উড়াল দেবেন তাদেরও খরচ বাড়িয়েছেন অর্থমন্ত্রী। ধার্য করা হয়েছিল 3 লক্ষ। দেশীয় চাষিদের সুরক্ষায় পেঁয়াজ আমদানিতে শুল্ক বসছে। লবণ চাষিদের রক্ষায় সোডিয়াম ও ডাইসোডিয়ামের ওপর কর বাড়বে। এ তালিকায় আছে সিরামিকের সিঙ্ক ও বেসিনের নাম। গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে RFID আমদানিতেও শুল্ক বসছে। আজ আমাদের চারপাশকে ঘিরে ধরেছে। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। আমরা দক্ষ জনবলের অভাবে সিলেটে করোনা রোগীর চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসকরা বলছেন দ্রুত নার্স সহ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া না হলে আগামীতে সংকট আরও বাড়বে। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় আইসিইউ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অনেক ভুক্তভোগীর অভিযোগ, করোনায় আক্রান্তদের চাপ বাড়ায় বিশেষ সেবা পাচ্ছেন না অন্য রোগীরা। সিলেটে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। 5 এপ্রিল প্রথম আক্রান্ত শনাক্তের পর এখন পর্যন্ত সেই সংখ্যা হাজার ছুঁই। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও। এরই মধ্যে কোভিড-19-এ ঝরে গেছে 28 জনের প্রাণ। আক্রান্ত ও মৃত্যুর এই হারকে উদ্বেগজনক বলছেন স্থানীয়রা। আলোচনার কেন্দ্রে হাসপাতালগুলোর করোনা চিকিৎসা সেবা, বিশেষ করে ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ এর ভেন্টিলেটর সুবিধা নিয়ে আছে প্রশ্ন। স্বাস্থ্য বিভাগের হিসেবে জেলায় সরকারি বেসরকারি মিলে বিশেষ এই শয্যা আছে প্রায় 30টি, যাকে অবশ্য কম বলতে চান না চিকিৎসকরা। ক্রিটিক্যাল মুহূর্তে যেন আইসিইউ সেবাটুকু পায় সরকারি পর্যায় থেকে। আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে আমরা সেটা চেষ্টা করে যাচ্ছি এবং আমরা আশা করি যে এই কাজে আমরা সম্পৃক্ত থাকব। বিপত্তি হলো করোনায় আক্রান্তদের কারণে অনেক সময়ই আইসিইউ পাচ্ছেন না সাধারণ রোগীরা। এতে ঘটছে প্রাণহানির ঘটনাও। শ্বাসকষ্ট যেটা আসলে অনেক বেশি বেড়ে গিয়েছিল, এই কারণে আইসিইউ দরকার ছিল, কিন্তু অনেক জায়গায় আমরা যোগাযোগ করে পাইনি। কেউ ফোন ওঠাননি, কেউ বলেছেন যে আইসিইউ বেড নেই। এরকম অপেক্ষা করতে করতে 4টার দিকে মারা যান।
সংকট আরও জটিল হচ্ছে দক্ষ জনবলের অভাবে। চিকিৎসকরা বলছেন অ্যানেস্থিওলজিস্ট, নার্স, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্ন কর্মীর ঘাটতি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। আরও দক্ষ অ্যানেস্থিওলজিস্ট, দক্ষ নার্স এবং বিশেষ করে সাপোর্টিং স্টাফ মানে অ্যাটেন্ডেন্ট, ওয়ার্ড বয়, ক্লিনার তাদের আরও বেশি প্রয়োজন। সিভিল সার্জন বলছেন যে কোনো মূল্যে রোগীর সেবা দেয়া নিশ্চিত করতে চায় স্বাস্থ্য বিভাগ। অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে মানে যে ডিগ্রি করা দরকার, তারা যদি পাশ করা না থাকে, তারা যদি কোর্স চলাকালীন যদি কোনো ডাক্তার থাকে, তাদেরকেও আমরা এখানে নিয়ে আসার চিন্তাভাবনা করছি। সিলেটে 10 জুন পর্যন্ত করোনায় আক্রান্ত ব্যক্তি, সুস্থ হয়েছেন 128 জন। রাকিব খান, যমুনা নিউজ। দর্শক, এই পর্যায়ে যুক্তরাষ্ট্রের সবশেষ পরিস্থিতি জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিমউদ্দিন অভি। যুক্তরাষ্ট্রে আজকের অবস্থা কী এবং নিউ ইয়র্কের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। জি ধন্যবাদ সামি। আপনারা জানেন যুক্তরাষ্ট্রে দীর্ঘ 3 মাস প্রায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা আমরা যতটুকু দেখতে পেয়েছি, যুক্তরাষ্ট্রে প্রায় 20 লক্ষের উপরে আক্রান্তের সংখ্যা এবং 1,15,000-এর উপরে প্রায় মৃত্যুর সংখ্যা। বাংলাদেশিদের মধ্যে প্রায় 268 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে শিথিল করা হচ্ছে, তার মধ্যে নিউ ইয়র্কে সেটিও আমরা গত 4 দিন আগে 8 জুন সেটি শিথিল করা হলো। ইতিমধ্যে অনেক প্রবাসী বাংলাদেশিরা কাজে ফিরছেন এবং অনেকে কাজকর্ম শুরু করছেন, যদিও সবকিছু পুরোপুরি খোলা হয়নি। আপনারা জানেন গত 1 মাস আগে নিউ ইয়র্ক স্টেটে, যেটি বিভিন্ন উপ অঞ্চল বলা হয়, সেগুলো খোলা হয়েছিল, সেখানেও কাজকর্ম শুরু করা হয়েছে। বিশেষ করে গত 4 দিন আগে নিউ ইয়র্ক সিটির মধ্যে সেটি প্রাথমিক অবস্থায় খোলা হয়েছে। সেই ক্ষেত্রে জরুরি প্রয়োজনে সেগুলো যেমন কনস্ট্রাকশন বিজনেস বলেন, বিভিন্ন অফিসিয়াল বিজনেস, সেগুলো মানুষ কাজে কর্মে যাওয়া শুরু করছে। অনেকে আবার বাসা থেকে সেটি কাজকর্ম করছেন। আবার আপনারা জানেন নিউ ইয়র্কে পাবলিক স্কুলগুলো এখনো সেটি বন্ধ রয়েছে। আবার কিছু কিছু জায়গায় যেমন মসজিদের ক্ষেত্রে, সেটি মসজিদ এবং চার্চ গির্জার ক্ষেত্রে সেখানে 10 জনের বেশি মসজিদে নামাজ না পড়ার জন্য রাজ্যের গভর্নর থেকে সেটি নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বাসা থেকে যারা বের হবেন এবং কাজে কর্মে যাবেন, তাদেরকে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে এবং হ্যান্ড গ্লাভস পরে বের হতে হবে। সোশ্যাল ডিস্টেন্সটা অবশ্যই মেনটেন করতে হবে। সেই ক্ষেত্রে সবকিছু নিয়ম কানুন মেনে তাদেরকে কাজে কর্মে যাওয়ার জন্য রাজ্যের গভর্নর থেকে সেটি বিশেষভাবে তাগিদ দেওয়া হচ্ছে। আর যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মধ্যে এই পর্যায়ে আমরা যতটুকু জানতে পেরেছি, তেমন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা তেমন একটি পাইনি। আর যারা আক্রান্ত ছিলেন তারা সুস্থ হয়ে বাসায় ফিরছেন, অনেকে বাসায় চিকিৎসা নিচ্ছেন, আবার অনেকে মোটামুটি ভালোর দিকে যাচ্ছেন, আমরা যতটুকু প্রতিনিয়ত খবর পাচ্ছি। সামি, অভি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউ ইয়র্ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিমউদ্দিন অভি। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আরও একটা বিরতি নিচ্ছি। স্বাগত আরও একবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নরসিংদীর মাধবদী পৌরসভার কিছু এলাকা এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নকে লকডাউন ঘোষণা করা হয়েছে। রাত 12টা থেকে কার্যকর এই সিদ্ধান্ত। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, মাধবদী পৌরসভার 4 এবং 5 নম্বর ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ বিরামপুরের কঠোরভাবে লকডাউন হচ্ছে এবং প্রাথমিকভাবে পাইলট কার্যক্রম হিসেবে যা চলবে 14 দিন। এর আওতার বাইরে থাকবে জরুরি সেবা। এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় রূপগঞ্জ সদর ইউনিয়ন লকডাউনের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। পূর্ব রাজাবাজারে দ্বিতীয় দিন গড়িয়েছে জোন ভিত্তিক লকডাউন প্রক্রিয়া। একই সঙ্গে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা। লকডাউন পর্যবেক্ষণের জন্য 24 ঘন্টা টহল বজায় রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টহল জোরদার আছে সেনাবাহিনীর মোবাইল টিমেরও। লকডাউন এলাকা থেকে কাউকে ভেতরে প্রবেশ ও বের হতে দেওয়া হচ্ছে না, তবে স্বাস্থ্যসেবায় নিয়োজিতরা প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে ছাড় পাচ্ছেন। স্থানীয় স্বেচ্ছাসেবীদের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ব্যবস্থা রয়েছে। কাঁচা সবজি ও অন্যান্য জিনিস কিনছেন এলাকাবাসী। এছাড়াও জরুরি প্রয়োজনে বিশেষ কিছু নম্বরে ফোন করে সাহায্য নিতে পারছেন স্থানীয়রা। এদিকে শুক্রবার ভোরে করোনায় আক্রান্ত একজন মারা যান পূর্ব রাজাবাজারে। ওদের নিজেদের সেফটির জন্য লকডাউন, আমরা আপনারা সবাই ওনাদের ভালোর জন্য কাজ করতেছি, এটা বোঝানোর চেষ্টা করতেছি, বুঝে ওনাকে এটা থেকে বিরত করার চেষ্টা করছি। তারপর যারা ইমার্জেন্সি যে ডাক্তারের কাছে যাবে, অ্যাপয়েন্টমেন্ট থাকলে আমরা ওই মেসেজগুলো দেখে, অ্যাপয়েন্টমেন্ট মেসেজে সিরিয়াল দেওয়ার মেসেজগুলো দেখে ওরা দিচ্ছি, হাসপাতালের স্টাফ ওনাদের দিচ্ছি। প্রতিটা গলিতে 4 জন করে স্বেচ্ছাসেবক রেখেছি, যাতে সে বাসা থেকে বের হলেই তার সামনে পড়ে সে সহযোগিতা আমাদের কন্ট্রোল রুমের সাথে সাথে সে ফোন করবে। পুরো ঢাকা সহ লকডাউন এবং চিকিৎসার জন্য পর্যাপ্ত হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল আদালতে রিট দাখিল করেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য ও
স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রী সচিবালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, হাসপাতাল, অতিরিক্ত সচিব প্রশাসন, ঢাকার পুলিশ কমিশনার, র্যাব মহাপরিচালক এবং ঢাকার 2 সিটির মেয়রকে। মনজিল মোর্শেদ জানিয়েছেন, এলাকাভিত্তিক লকডাউন কোনো সুফল বয়ে আনবে না। প্রত্যেক এলাকায় দরিদ্রদের খাদ্য ও ওষুধ সরবরাহের নির্দেশনা চাওয়া হয়েছে। এদিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে 7 জেলায় মারা গেছেন 10 জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার কাশি শ্বাসকষ্ট নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন 80 বছর বয়সী এক বৃদ্ধ। পরে অবস্থার অবনতি হলে আইসোলেশন ওয়ার্ডে মারা যান তিনি। এরই মধ্যে মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই উপসর্গে পাবনায় মারা গেছেন 50 বছর বয়সী এক ব্যক্তি। বৃহস্পতিবার শহরের দক্ষিণ রাঘবপুরে নিজ বাসায় মারা যান তিনি। মৃতের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে। তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলে জানিয়েছেন স্থানীয়রা। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। বুধবার অবস্থার অবনতি হলে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন 68 বছর বয়সী এক বৃদ্ধ। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একই হাসপাতালে মৃত্যু হয়েছে আরও 2 জনের। এদিকে সিলেটে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 3 জন। এর মধ্যে জ্বর, সর্দি, কাশিতে মৃত্যু হয়েছে 2 জনের। এছাড়াও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনায় মারা গেছেন 1 জন। কুড়িগ্রাম, যশোর এবং জামালপুরে একই উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 3 জন। খুলনা 14 দিনের জন্য বন্ধ করা হয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, তবে ওষুধ এবং নিত্য পণ্যের দোকান খোলা থাকছে। শুক্রবার সকাল থেকে শহরের শপিং মল সহ বিভিন্ন ধরনের দোকানপাট বন্ধের নির্দেশনা কার্যকর করা হয়েছে। তবে কাঁচা বাজার, ফলের দোকান সহ ফার্মেসি খোলা থাকবে সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এদিকে শারীরিক দূরত্ব বজায় রাখতে যানবাহন চলাচল সীমিত করেছে প্রশাসন। সরকারি বিধিনিষেধ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। আগামী অর্থ বছরের বাজেটে কৃষিকে অগ্রাধিকার খাত হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অধিক খাদ্য উৎপাদনের পরিকল্পনার কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী। এ লক্ষ্যে কৃষি যান্ত্রিকরণ, সেচ ও বীজে প্রণোদনা এবং সারের উপর ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে। 2020-2021 অর্থ বছরের বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। আগামী অর্থ বছরের বাজেটে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং খাদ্য নিরাপত্তা খাতে 22,489 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 2019-20 অর্থ বছরে ছিল 21,484 কোটি টাকা। কৃষি মন্ত্রণালয়ের জন্য মোট 15,437 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয় বাজেটে। বিশ্লেষকরা মনে করেন, কৃষি আধুনিকায়নে বাজেটে বেসরকারি খাতকে গুরুত্ব দিতে হবে। আপনার কম ট্যাক্সে যাতে ইকুইপমেন্ট আমদানি করা যায়, বিশেষ করে কৃষি পণ্য পরিবহনে ট্রাক আমদানি আমাদের দরকার এবং স্টোরেজ ফ্যাসিলিটির জন্য মেশিনপত্র আমদানি দরকার। এই জন্য আমাদেরকে স্বল্প সুদে এবং স্বল্প ঋণে যাতে স্বল্প আপনার ট্যাক্সে যাতে মালপত্র আনতে পারে প্রাইভেট সেক্টর, ট্যাক্স হলিডে দেওয়া, এই সুযোগগুলো বাজেটের দিক নির্দেশনা থাকতে হবে। কৃষি খাতের প্রধান উপকরণ সমূহ 2020-21 অর্থ বছরের জন্য কৃষি ভর্তুকিতে 9,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি অর্থ বছরে রয়েছে 9,600 কোটি টাকা। এই হিসেবে কৃষিতে ভর্তুকি কমেছে 100 কোটি টাকা। কৃষিতে গতি আনতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন উদ্যোক্তারা। অ্যাকচুয়ালি যেটা দেওয়া হয়েছে সেটুকুকে, কিন্তু 4 থেকে 6% যদি কোনো ইনভেস্টমেন্ট করা হয়, বাজেট দেওয়া হয়, অবশ্যই কৃষি গতি পাবে এদেশে এবং এই গতিতে কৃষি অনেক এগিয়ে যাবে। প্রস্তাবিত বাজেটে বলা হয়, বিগত বছরের ন্যায় আমদানি খরচ যাই হোক না কেন, আগামী অর্থ বছরেও রাসায়নিক সারের বিক্রয় মূল্য অপরিবর্তিত রাখা হবে। পাশাপাশি কৃষিতে প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আরও একটা বিরতি নিচ্ছে। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। চট্টগ্রামের চিকিৎসা সেবা নিয়ে নৈরাজ্য বন্ধে গঠন করা হয়েছে তদারক কমিটি। এখন থেকে রোগী ফিরিয়ে দিলে বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র আজম নাসির উদ্দিন। প্রতিদিন কমিটির কাছে জমা দিতে হবে রোগী এবং খালি শয্যার তালিকা। আমার আপন ফুফাতো বোনের হাজবেন্ড, উনিও কয়েকটা হাসপাতাল ঘুরে পরে ফাইনালি আমি একজন ডাক্তারকে বলে এখন মেডিকেল সেন্টারে ভর্তি করেছি। উনি মেট্রোপলিটন থেকে এক্সরে করে ভর্তি করবেন না বলে বিদায় দিয়েছেন। মা শিশু হাসপাতাল গিয়েছেন, সেখানে ভর্তি হতে পারেনি। উনি এখন মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন ফাইনালি একজন ডাক্তারকে বলে যাওয়ার পরেই। এই হলো যে সত্যিকার অবস্থা। প্রাইভেট ক্লিনিকগুলো মুখে যতই বলুক, নিজ আত্মীয়ের চিকিৎসা বঞ্চনার অভিজ্ঞতা এভাবেই বলছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র।
সাধারণ মানুষের অবস্থা আরও শোচনীয়। চট্টগ্রামের বেশিরভাগ বেসরকারি হাসপাতাল প্রস্তুতির নামে সময় ক্ষেপণ করছে, চালু করছে না আইসিইউ, নানা অজুহাতে ফিরিয়ে দিচ্ছে রোগীদের। করোনা সন্দেহে মানে এরা বলতে গেলে এটা সেবার নামে এটা আমাদেরকে হয়রানি করা হচ্ছে। এমনকি অপারেশন রোগী পর্যন্ত অপারেশন থিয়েটারে নেওয়ার পরে আবার রিটার্ন দিয়ে দিয়েছে। 3টি হাসপাতাল ঘুরেও ভর্তি হতে না পেরে গাড়িতেই এক আওয়ামী লীগ নেতার মৃত্যুতে ফুটে উঠেছে চট্টগ্রামের চিকিৎসা খাতে নৈরাজ্যের চিত্র। বেসরকারি হাসপাতালে অরাজকতা বন্ধে অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে গঠন করা হয়েছে তদারক কমিটি, যেখানে আছেন স্বাস্থ্য বিভাগ, বিএমএ, হাসপাতাল মালিক সহ সব পক্ষের প্রতিনিধি। একজন রোগীও ফিরে যায় তাহলে তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন করবো এবং আমি আমার নেতৃত্ব দিয়ে সেই অভিযানটা পরিচালনা করবো। 50 বেডের অধিক যে সমস্ত প্রাইভেট হাসপাতালগুলো সেখানে কোভিড এবং নন কোভিড উভয় চিকিৎসা নিশ্চিত করতে সেটা করতে হবে। কয়টা বেড ফর করোনা পেশেন্ট আর কয়টা বেড ফর নন করোনা পেশেন্ট, এবং এইটা আমাদেরকে একটা স্টেটমেন্ট দেবে প্রতিদিন, এবং কতটুকু অকুপেন্সি আছে, আজকে করোনা রোগী কয়জন আছে, নন করোনা রোগী কয়জন আছে, একটা স্টেটমেন্ট আমাদের কমিটির কাছে প্রতিদিন একটা স্টেটমেন্ট ওরা পাঠাবে। মেয়রের আগে মহানগর পুলিশও একইভাবে আইনি ব্যবস্থা নেয়ার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম। কেয়ার বাংলাদেশ এবং কোকা কোলা ফাউন্ডেশন স্বাস্থ্যসেবায় নিয়োজিত ফ্রন্টলাইনারদের জন্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছে। শুক্রবার মহাখালীতে 1000-এরও বেশি স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম তারা সরবরাহ করে। করোনা মোকাবেলায় তাদের সমর্থনের 11.5 কোটি টাকা ব্যয়ের অংশ হিসেবে এই সুরক্ষা সরঞ্জাম দেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএইচএস এর মহাপরিচালক প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ। তিনি করোনা মোকাবেলার এই যুদ্ধে বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সংস্থাগুলোকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গেল বছর আগস্টেই উহানে ছড়িয়েছিল নভেল করোনা ভাইরাস। সম্প্রতি গবেষণাপত্রে এই বিস্ফোরক তথ্য দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক, যা পুরোপুরি অস্বীকার করেছে চীন। অভিযোগ, ভাষা পর্যবেক্ষণের ভিত্তিতে করা প্রতিবেদন হাস্যকর। এই পরিস্থিতিতে উপসর্গহীন ভাইরাসের বিস্তার নিয়ে আবারও দ্বিমুখী মন্তব্য করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গেল 1.5 মাসে কোভিড-19-এর হটস্পটে পরিণত হয় লাতিন আমেরিকা। দেশগুলো ভাইরাসের প্রকোপে 70,000 ছাড়ল প্রাণহানি, যার কেন্দ্রবিন্দুতে থাকা ব্রাজিল আর মেক্সিকো দারিদ্র্য আর মন্দার কাছে করেছে আত্মসমর্পণ। করোনার চূড়ান্ত সংক্রমণের সময়ে দেশগুলো পূর্ণোদ্যমে শুরু করেছে অর্থনৈতিক কর্মকাণ্ড। মহামারী নিয়ে যখন গোটা বিশ্বের চিন্তা তুঙ্গে, সে সময় নতুন তথ্য প্রকাশ করে বিতর্কের জন্ম দিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। দাবি ডিসেম্বরে নয়, বরং 2019 সালের আগস্টেই উহানে হয় নভেল করোনা ভাইরাসের উৎপত্তি, যা গোপন করেছে চীন। বেশ কিছু গবেষণায় এটা প্রমাণিত, মহামারী আকার ধারণের কয়েক মাস আগেই ইউহানের বিভিন্ন গাড়ি, পার্কিং লট আর হাসপাতালে মিলেছে করোনা ভাইরাস। তথ্যসূত্রের জন্য 3টি পদ্ধতি অবলম্বন করছি আমরা। একটি হলো RS ম্যাট্রিক্সের স্যাটেলাইট ইমেজ, অন্যটি বেশ শক্তিশালী বাইদু ইন্ডেক্স। যদিও বিষয়টি পুরোপুরি অস্বীকার করছে শি জিনপিং প্রশাসন। তাদের অভিযোগ, ভিত্তিহীন গবেষণায় প্রাপ্ত ফলাফল খুবই হাস্যকর। ভাষা তথ্যের উপর ভিত্তি করে গবেষণা করা উচিত নয়। আর বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এমন মূর্খতার পরিচয় দিবে, সেটা ভাবাটাও হাস্যকর। এর মাঝেই উপসর্গহীন করোনা সংক্রমণ নিয়ে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে রয়ে গেছে সন্দেহ। বেগতিক অবস্থা গোপনে তারা বলছে, চূড়ান্ত তথ্য পেতে প্রয়োজন গবেষণার। ফেব্রুয়ারি থেকেই WHO বলছিল উপসর্গহীন করোনা রোগীরা ঘটাতে পারেন ভাইরাসের বিস্তার। কিন্তু আমাদের এই দাবি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আরও গবেষণার। নানাধর্মী পরীক্ষা নিরীক্ষা চলছে, যা থেকে স্থান ও সময় ভেদে কোভিড-19-এর বিভিন্ন চারিত্রিক গঠন সামনে আসছে। সুতরাং এখনই চূড়ান্ত ফলাফলে পৌঁছানো অসম্ভব। ইউরোপের দেশগুলো গেল কদিন ধরে 24 ঘন্টার হিসাবে 500 কোঠায় নেমে এসেছে প্রাণহানি। সংক্রমণও কমেছে নজিরহীনভাবে। সে কারণে লকডাউন শিথিলের মাধ্যমে নির্দ্বিধায় অর্থনীতিকে সচলের কার্যক্রম গ্রহণ করেছে মহাদেশটি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনা ভাইরাস সংক্রান্ত ভুল তথ্য প্রচার নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গুজব ছড়ানোর অভিযোগে রাশিয়া এবং চীনকে দায়ী করেছে জোট।
এই সংক্রান্ত যথেষ্ট তথ্য প্রমাণ হাতে আছে বলে দাবি করেছে ইউরোপীয় কমিশন। তারা জানিয়েছে রটনাকারীদের পরবর্তী টার্গেট ভ্যাকসিন নিয়ে মিথ্যা তথ্য সরবরাহ। এই ধরনের তথ্য কোভিড-19 নিয়ে যেমন বিভ্রান্তি তৈরি করছে, তেমনি ইউরোপের সমাজ ও অর্থনীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলছে বলে অভিযোগ কমিশনের। বিভ্রান্তি দূর করতে এখন থেকে কোভিড-19 বিষয়ক ভুল তথ্য নিয়ে ফেসবুক, গুগল এবং টুইটার সহ অনলাইন প্ল্যাটফর্মগুলোকে মাসিক প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিদেশি প্রভাবকদের মধ্যে স্পষ্টভাবে রাশিয়া ও চীনের নাম উল্লেখ করতে চাই। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। অনলাইন প্ল্যাটফর্মগুলোর কাছে এ বিষয়ে নিয়মিত আপডেট চাই। কেবল অবহিত করা নয়, বিস্তারিত তুলে ধরে মাসিক প্রতিবেদন দিতে হবে, যাতে বিভ্রান্তিকর তথ্যের ক্ষতিকর দিক নিয়ে আগেই সচেতন হতে পারি। পরিবেশ দূষণের নতুন উপকরণ এখন মাস্ক এবং গ্লাভস। ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেয়া এসব বর্জ্য বিষাক্ত করে তুলছে সমুদ্রের তলদেশ, যা পরিবেশ বিপর্যয়ের জন্য নতুন হুমকি বলে দাবি ফ্রান্সের একটি সংগঠনের। সামুদ্রিক বর্জ্য অপসারণ করতে গিয়ে বিপুল পরিমাণ মাস্ক এবং গ্লাভস পেয়েছেন তারা। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই দূষণ থামানোর দাবি সংগঠনটির। প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে বাঁচতে এখন পর্যন্ত একমাত্র অস্ত্র সুরক্ষা সামগ্রী। চিকিৎসক, রোগী, সাধারণ মানুষ সব মহলেই তাই আকাশচুম্বী চাহিদা মাস্ক, গ্লাভস কিংবা পিপিইর। জীবন বাঁচানো এসব সুরক্ষা সামগ্রী আবার হয়ে উঠছে মাথা ব্যথার কারণ। পরিবেশ দূষণের নতুন উপাদান হয়ে উঠছে এসব উপকরণ, যার প্রমাণ মিলেছে ফ্রান্সের বিভিন্ন সমুদ্রে। পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে স্থানীয় এমন একটি সংগঠনের দাবি, সমুদ্রের তলদেশে উদ্বেগজনক হারে মিলছে মাস্ক ও গ্লাভসের মতো বিভিন্ন সুরক্ষা সামগ্রী। এমন দৃশ্য একেবারেই নতুন। সমুদ্রের তলদেশে এসব বর্জ্য পাওয়ার ঘটনা আগে ঘটেনি। মাসখানেক হলো আমরা পরিত্যক্ত মাস্ক ও গ্লাভসের দেখা পাচ্ছি। লকডাউন শিথিল হওয়ার পর যা আরও বেড়েছে। নতুন এই দূষণের এটি কেবল শুরু। নতুন এই দূষণের প্রধান কারণ যেখানে সেখানে সুরক্ষা সামগ্রীর বর্জ্য ফেলা। অধিকাংশ মাস্ক ও গ্লাভস মাত্র একবার ব্যবহারযোগ্য, তাই প্রয়োজন শেষে রাস্তায় ছুঁড়ে ফেলছেন কেউ কেউ, যা বৃষ্টির পানির মাধ্যমে নদী হয়ে চলে যাচ্ছে সমুদ্রে। তবে এই দূষণের মাত্রা এখনও সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি সংগঠনটির। সামুদ্রিক বর্জ্যের ৮০% আসে ভূমি থেকে। ফ্রান্সের এসব সমুদ্রে গেল বছর ৩ টন বর্জ্য পেয়েছে আমাদের সংগঠন, যার ১%-ও কম সুরক্ষা সামগ্রীর বর্জ্য। এক কথায় অভদ্র আচরণই এমন নতুন দূষণের জন্ম দিচ্ছে। রাস্তায় মাস্ক, গ্লাভস ফেলে দেয়া ঠেকাতে কঠোর হয়েছে ফ্রান্সের পরিবেশ মন্ত্রণালয়। দ্বিগুণ করা হয়েছে জরিমানার অঙ্ক, কিন্তু তাতেও থামানো যাচ্ছে না বেপরোয়া মানুষদের। যদিও এটি কমন সেন্সের বিষয়, তারপরও জরিমানা বাড়ানোর বিষয়টি ইতিবাচক। নতুন এই দূষণ থেকে বাঁচতে হলে এর কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। ঘটনাস্থলেই আদায় করতে হবে জরিমানার অর্থ। সুরক্ষা সামগ্রীর মাধ্যমে সমুদ্র দূষণের এই ভয়াবহ চিত্র তুলে ধরেছে ফ্রান্সের স্বেচ্ছাসেবী সংগঠন অপারেশন মার প্রপরের স্কুবা ডাইভাররা। মুজরেবিন তারেক, যমুনা নিউজ। আর এই ছিল করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।